মুভির শুরুতে আমরা একটি নদীর ধারে গ্রাম দেখি। সেখানে একটি ছোট মেয়ে নদীর ধারে খেলছিল। তার বাবা সেখানে এসে তাকে সতর্ক করলে যেন নদীর ধারে না খেলে, নইলে জলের দানব তোমাকে ধরে নিয়ে যাবে। এই কথা শুনে ছোট মেয়েটি চুপচাপ নদীর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার বাবা নদীর নিচ থেকে উঠে এসে তাকে ভয় দেখায়। সে তখন ভয় পেয়ে অনেক কান্না করতে শুরু করে। তাকে হাসানোর জন্য তার বাবা পানির নিচে নানা রকম অঙ্গভঙ্গি করতে লাগে। মেয়েটি তা দেখে তখন হাসতে শুরু করে। কিন্তু হঠাৎ ওই কেউ পানির নিচে তার বাবাকে ধরে ফেলে এবং সেখানে হত্যা করে। এরপর আমরা গ্রামের আরেকজন বাবাকে দেখি। সে নদীতে একটি বিশাল মাছ মেরে দাবি করে সে সেই দানবকে মেরে ফেলেছে, যে কিছুক্ষণ আগে মেয়েটির বাবাকে মেরে ফেলেছিল। এরপর আমরা হোং নামের এক ছেলেকে দেখি। আর সেই গল্পের মূল চরিত্র। সে আসলে মূলত এক দানব শিকারী, যে দানব ও দৈত্যদের শিকার করত। সে তখন গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করছিল যে ওই বাবা দানব মাছটিকে মেরে ফেলেনি, জলের দানব এখনো ওখানে আছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না। এমন কেউ ছোট মেয়েটির মাও বিশ্বাস করে না, কারণ তার চেহারা খুবই খারাপ ছিল। তারপর সেই বাবা বলে, ওই গরিব ছেলেটা আমাকে অপমান করেছে, তাই সে আদেশ দিয়ে গ্রামবাসীকে বলে তাকে দড়িতে বেঁধে উপরে ঝুলিয়ে দাও। গ্রামবাসীরাও তখন তার কথা মতো তাই করে এবং তাকে দড়িতে বেঁধে ঝুলিয়ে দেয়। এরপর গ্রামবাসীরা এক এক করে নদীতে সাঁতার কাটতে শুরু করে, কারণ তারা বিশ্বাস করছিল যে জলের দানব মারা গেছে। তখন হুয়াং নদীর দিকে তাকিয়ে দেখে জলের দানব গ্রামবাসীদের দিকে এগিয়ে আসছে। তখন হুয়াং বারবার চিৎকার করে সবাইকে নদী থেকে বের হয়ে আসতে বলে, কিন্তু কেউ তার কথা শোনে না। যার ফলে জলের দানব তাদের কাছে এসে আক্রমণ করে, আর সেখানে অনেক মানুষ মারা যায়। বাকি মানুষরা নদী থেকে পালানোর চেষ্টা করে এবং আশেপাশে লুকিয়ে পড়ে। হুয়াং তখন তাদেরকে বলে, তোমরা সবাই মরা মানুষদের মতো ভান করো, যাতে দানব তাদের ক্ষতি না করে। সে গ্রামবাসীদের সাহায্য করছিল, কারণ সে ছিল দয়ালু মানুষ। এরপর গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করে তার কথা মতো কাজ করে। ঠিক তখনই আমরা সেই ছোট মেয়েটিকে দেখতে পাই, যে দৌড়ে তার মায়ের দিকে যাচ্ছিল, কিন্তু জলের দানব তাকে ধরে ফেলে। তখন তার মা আর গ্রামবাসীরা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দানব তাকে সম্পূর্ণ গিলে ফেলে। এটা দেখে তার মা জলের দানবকে মারার জন্য নদীতে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয়, কিন্তু জলের দানব তার মাকেও মেরে ফেলে। এরপর জলের দানব আবারও একটি অন্য শিশুকে মারতে চাচ্ছিল, কিন্তু হুয়াং তাকে বাঁচিয়ে নেয়। এরপর কিছু গ্রামবাসী আর একটি মোটা মেয়ে জলের দানবটিকে পানি থেকে বাইরে ছুঁড়ে তুলতে সক্ষম হয়, যার ফলে জলের দানব মানুষের রূপ নেয়। কিন্তু হুয়াং তার কাছে বুদ্ধের মন্ত্র গাইতে শুরু করে, যাতে করে সে দানবকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু দানব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে হুয়াংকে মারতে শুরু করে। ঠিক তখন সেখানে একটি মেয়ে আসে, যার নাম ছিল দুয়াং। আর সেও হুয়াং এর মতো একজন দানব শিকারী, কিন্তু সে হুয়াং এর মতো দয়ালু ছিল না, কারণ সে কখনো কারোর প্রতি দয়া দেখাতো না এবং সব দানবকে কঠোরভাবে মেরে বন্দি করে ফেলতো। এরপর দুয়ান জলের দানবকে প্রচন্ড মারতে শুরু করে, আর কৌশলে তার জাদু ব্যবহার করে দানবটিকে ছোট্ট দানব পুতুলে রূপান্তরিত করে। এটা দেখে সব গ্রামবাসী খুশি হয়ে দুয়ানকে ধন্যবাদ জানায়। তারপর সে হুয়াং এর কাছে তার পরিচয় জানতে চায়। হুয়াং তখন নিজের পরিচয় করিয়ে দেয়। সে বলে, আমি একজন দানব শিকারী। এটা বলে সে দুয়ানকে বুদ্ধে শিশুদের ছড়ার বই দেখায়। তখন দুয়ান তা দেখে হেসে ফেলে। এরপর সে হুয়াংকে তার জাদুকরি চুরি দেখায়। তারপর দুয়ান সেখান থেকে চলে যায়। এরপর হুয়াং তার গুরুর কাছে গিয়ে জলের দানবের কথা বলে, কিন্তু হুয়াং এর গুরু আগেই সব জানতো। তিনি বলে, একসময় জলের দানব খুবই দয়ালু ছিল। একবার সে পানিতে ডুবিয়ে যাওয়া একটি শিশুকে বাঁচিয়েছিল, কিন্তু লোকেরা ভেবেছিল যে সে শিশুটিকে ধরে নিয়ে যেতে এসেছে। তাই তারা জলের দানবটিকে মেরে তার মৃতদেহ নদীতে ফেলে দেয়। তারপর থেকে সে কষ্টে দানবটি আসল জলের দানবে পরিণত হয়। তখন হুয়াং তার গুরুকে জিজ্ঞেস করে, বুদ্ধের এই ছড়াগুলো কি সত্যিই শক্তিশালী? গুরু বলে, হ্যাঁ, আর এগুলোর সাহায্যে যে কোনো দানবকে দয়ালু করা সম্ভব। হুয়াং বলে, সেও অন্য দানব শিকারীদের মতো দানবকে মারতে চায়। তখন তার গুরু তাকে নিষেধ করে আর তাকে বলে, হত্যা কোনো সমাধান নয়। কোনো দানবকে শান্ত করার জন্য বুদ্ধের ছড়াগুলোর সব থেকে ভালো উপায়। তারপর আমরা দেখি এক দম্পতি জঙ্গলের মধ্যে একটি রেস্তোরাঁয় আসে, কিন্তু তারা ভেতরে ঢোকার সাথে সাথে দরজাটি নিচে থেকে বন্ধ হয়ে যায়। এদিকে রেস্তোরাঁয় তাদের ছাড়া আর কেউ ছিল না। এরপর একজন ওয়েটার এসে তাদের রেস্তোরাঁয় ভাজা শুকর দেখায়। তখন তারা একে খুব সুস্বাদু ভেবে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে। তারা প্রচন্ড পরিমাণে খাবার উপভোগ করে এবং যিনি রান্না করেছেন তার প্রশংসা করতে শুরু করে। তারপর রেস্তোরাঁর মালিক, যিনি খাবার রান্না করেছিলেন, তাদের কাছে চলে আসে। মেয়েটি তাকে জিজ্ঞেস করে, এত সুস্বাদু খাবার আপনি কিভাবে বানালেন? এটা শুনে রেস্তোরাঁর মালিক তাদের আসল চেহারা দেখায়, যা ছিল খুব ভয়ানক। আর তখনই তারা বুঝতে পারে যে এই মালিকটি হচ্ছে একজন দানব।
তখন ওই দানবটি তাদের মেরে ফেলতে চায়। তারা পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তারা বাজে শুকুরের পাশে দেখতে পায় অনেকগুলো মানুষের মৃতদেহ ঝুলছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়, যার ফলে দানবটি তাদেরকে মেরে ফেলে। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই ওয়াং একই রেস্তোরাঁয় চলে এসেছে। তখন একটি মেয়ে তাকে স্বাগত জানিয়ে বলে, আমাদের রেস্তোরাঁয় সবচেয়ে সুস্বাদু খাবার আপনার অনেক ভালো লাগবে। এখন যেহেতু ওয়াং একজন দানব শিকারী, তাই সে স্পষ্ট দেখতে পাচ্ছিল সেখানে আসলে কি ঘটছে। সে সেখানে গ্রাহকদের বদলে তাদের মৃতদেহ দেখছিল। এমনকি সে ভাজা শুকরের ভেতরে ভাজা মানুষের দেহ দেখতে পাচ্ছিল, যার ফলে সে মেয়েটিকে বলে, থামো, তোমার খেলা এখানে শেষ। আমি জানি তুমি একজন দানব। তখন এই কথা শুনে মেয়েটি অবাক হয়ে তাকে মারার চেষ্টা করে। ঠিক তখনই দোয়ান সেখানে এসে তার জাদুকরি বালা দিয়ে সব দানবকে মেরে ফেলতে শুরু করে। এরপর রেস্তোরাঁ মালিক সেখানে চলে আসে। তখন তাকে দেখা মাত্র দোয়ান তাকে নির্মমভাবে মারতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে রেস্তোরাঁর মালিক আসলে একটি শূকর দানব ছিল। দোয়াং তার দুই হাত চেপে ধরে হুয়াংকে বলে, শূকর দানবটিকে শুষে নাও। সে দোয়ানের কথা শোনা মাত্র তাই করে এবং শূকর দানবটিকে শুষে নেয়। এরপর দোয়ান তাকে নিচের ভেতরে টেনে নিয়ে তার জাদুকরি কাপড়ে বন্দি করার চেষ্টা করে, কিন্তু তখন শূকর দানবটি নিয়ন্ত্রণে আসছিল না এবং সে তার আসল চেহারা প্রকাশ করে। তখন নিজেদের প্রাণ বাঁচাতে তাদের দুজনকে সেখান থেকে পালাতে হয়, কারণ শূকর দানবটি ছিল অনেক শক্তিশালী। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা জানতে পারি দোয়ার হুয়াং এর প্রেমে পড়ে গেছে। সে যখনই হুয়াং এর কাছে আসতে চায়, হুয়াং সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হুয়াং তার গুরুর সঙ্গে দেখা করে রাতে পুরো ঘটনাটি তাকে জানায়। তখন গুরু বলে, হ্যাঁ আমি তাকে চিনি, সে একটি শূকর দানব। এই শূকর দানব একসময় খুব দয়ালু ছিল, কিন্তু তার স্ত্রী তার সঙ্গে প্রতারণা করেছিল আর তারপর থেকেই সে শূকর দানবে পরিণত হয়। কিন্তু যদি তুমি তাকে শান্ত করতে চাও, তবে তোমাকে বড় দানবের সঙ্গে দেখা করতে হবে, কিন্তু সে খুবই শক্তিশালী দানব। তখন হুয়াং তার গুরুর কাছে সেই দানবের সম্পর্কে জানতে চায়। তখন গুরু উত্তর দেয়, সবচেয়ে শক্তিশালী ও বড় দানব হলো বানকরাজ। তাই বুদ্ধ তাকে পাহাড়ের গুহায় 500 বছরের জন্য বন্দী করে রেখেছেন। হুয়াং তখন আরো জানতে চায়, এটা কি সত্যি যে বানকরাজ ওখানে থাকে? এটা শুনে হুয়াং এর মাস্টার তাকে সেই পাহাড়ের অবস্থা জানায়, যেখানে বুদ্ধের একটি বিশাল মূর্তি রয়েছে, আর সেই মূর্তির কাছে একটি ছোট গুহায় সে বানররাজ থাকে। তার গুরু তখন তাকে আরো বলে, শক্তিশালী হওয়ার পাশাপাশি বানররাজ খুব চালাকও, তাই তোমাকে খুব সতর্ক থাকতে হবে আর কোনোভাবে তার পাতে পা দেবে না। এরপর হুয়াং তার যাত্রা চালিয়ে যেতে শুরু করে, কিন্তু হঠাৎই তার পা একটি ফাঁদে আটকে যায়। তারপর কিছু লোক সেখানে এসে পৌঁছায় এবং তাদের একজনের গলায় দোয়ানের বালা ঝুলছিল। তারা হুয়াংকে বলে, আমরা দানব শিকারী, আমরা দোয়ানকেও বন্দি করেছি। তখন দোয়ান তাদের বলে, হুয়াং আমার স্বামী আর আমরা কোনো দানব শিকারী নই, তাই আমাদেরকে ছেড়ে দাও। তখন এটা প্রমাণ করার জন্য হুয়াংকে তারা সত্যি কথা বলতে বলে এবং তারা যে বিবাহিত তা প্রমাণও দেখাতে বলে। তখন দোয়ান হুয়াংকে বলে, তাড়াতাড়ি বলো যে আমরা স্বামী স্ত্রী, আর আমাকে একটি কিস করেও তাদেরকে প্রমাণ দাও, কারণ যদি আমরা এটা প্রমাণ করতে ব্যর্থ হই তাহলে তারা আমাদেরকে মেরে ফেলবে। এটা বলে সে সবার সমানে হুয়াংকে বিরক্ত করার চেষ্টা করে, যার ফলে আসল সত্য প্রকাশ পায়। আসলে সেখানে উপস্থিত সবাই ছিল দোয়ানেরই লোকজন, আর দোয়ান এটা ইচ্ছে করে করেছিল যাতে সে হুয়াং এর কাছাকাছি আসতে পারে, কারণ সে তাকে অনেক ভালোবেসে ফেলেছে। কিন্তু হুয়াং যখন সত্যিটা জানতে পারে তখন সে অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দোয়ান তার লোকদের বলে তাকে দ্রুত বন্দি করে ফেলো। তারপর সে তার এক সঙ্গীকে জিজ্ঞেস করে, কি এমন করলে হুয়াং আমার প্রেমে পড়বে? তখন তার সঙ্গী তাকে বলে, আমি যেমন বলবো ঠিক তেমনই করো। এরপর দোয়ান হুয়াং এর কাছে যায় এবং তার সঙ্গী কাউকে মারতে শুরু করে। এটা দেখে দোয়াংও একই কাজ করে। সে ভাবছিল হয়তো এটা করে হুয়াং তার প্রেমে পড়বে, কিন্তু তা হয় না। সে তখন বুঝতেই পারছিল না যে সে হুয়াংকে কত খারাপভাবে মেরেছে, যার ফলে হুয়াং তার কাছ থেকে আরো দূরে যেতে শুরু করে। ঠিক তখনই তারা একটি অদ্ভুত শব্দ শোনে। তারা দেখতে পায় সেখানে সেই শহর দানবটি চলে এসেছে। তখন দোয়ান তার সঙ্গীদের বলে, গাড়ি এগিয়ে নাও। এটা বলে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অন্যদিকে শহর দানবও তাদের আরো কাছে চলে আসে। তখন দোয়ান হুয়াংকে বাঁচাতে বাহিরে ঠেলে দেয়, কিন্তু শুকর গাড়ির উপর আক্রমণ করে তা ভেঙে ফেলে। হুয়াং দোয়াং এর কাছে আসে এবং দেখতে পায় সে অচেতন হয়ে গেছে। সে তাকে বাহুতে ধরে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তখন দোয়ান হেসে বলে, এখানে প্রমাণ মনে হচ্ছে তুমি আমাকে ভালোবেসেছ। তখন হুয়াং জবাব দেন, না, আমি তোমাকে ভালোবাসি না। এরপর আরো 3জন দানব শিকারী সেখানে আসে এবং তাদের একজন শুকরের সঙ্গে লড়াই করে, যার ফলে শুকর দানব সেখান থেকে পালিয়ে যায়। এরপরে 3জন দানব শিকারী তাদের ক্ষমতা নিয়ে তর্ক করতে শুরু করে। হুয়াং তাদের বলে, তোমরা হচ্ছে দানব শিকারী, তাই তোমরা একে অপরের উপর তর্ক করতে পারো না।
এবং তোমাদের একত্র হয়ে দানবের বিরুদ্ধে লড়াই করা উচিত। তখন একজন দানব শিকারী হুয়াংকে গরিব বলে ডাকে। দুয়ান এখানে তার পক্ষে হয়ে যায়, কিন্তু হুয়াং বলে, তুমি আমার পক্ষ নিয়ে আমার মনোযোগ নষ্ট করছো, যার ফলে আমার উদ্দেশ্য থেকে আমার মনোযোগ সরে যাচ্ছে। তুমি হয়তো জানো না আমার কিছু লক্ষ্য আছে, সুতরাং তুমি আমাকে ছেড়ে দাও। এটা শুনে দুয়ান হুয়াং এর নার্সারি রিং বইটির সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে, কিন্তু হুয়াং তাতে কষ্ট পায় না, বরং সেখান থেকে চলে যায়। এরপর সে শেষ পর্যন্ত সেই পাহাড়ে পৌঁছায়, কিন্তু সেখানে বুদ্ধের মূর্তি খুঁজে পায় না। তারপর সে চোখ বন্ধ করে বুদ্ধের মূর্তির কথা ভাবতে শুরু করে। সে উপলব্ধি করে যে বুদ্ধের মূর্তি পাহাড়ে রয়েছে এবং তা দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে সে বানর রাজার গুহাও খুঁজে পায় এবং তার সাথে দেখা করে। সে তাকে জিজ্ঞেস করে শূকর দানবকে কিভাবে শান্ত করা যায়। বানররাজ তাকে বলে, শূকর দানবকে এখানে আনার জন্য একটি সুন্দর মেয়েকে ব্যবহার করো, তারপর আমি তাকে শান্ত করার চেষ্টা করব। ঠিক তখনই সেখানে দুয়ান চলে আসে। হুয়াং তার উপস্থিতি নিয়ে প্রশ্ন করে। সে বলে, আমাকে কোনো প্রশ্ন করো না, আমি জানি এবার তোমার একটি সুন্দর মেয়ের প্রয়োজন, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এটা বলে সে তাদের সাহায্য করে এবং শূকর দানব সেখানে চলে আসে। তখন শূকর দানব তাদের মারার চেষ্টা করে, কিন্তু বানররাজ তাকে গুহার ভিতরে ডাকে। শূকর গুহার ভিতরে মুখ দেয়া মাত্র বানররাজ তাকে টেনে ভিতরে নিয়ে যায়। এটা দেখে দুয়ান আর হুয়াং গুহার ভিতরে আসে। তারা দেখতে পায় শূকর দানব ছোট দানব আকারে রূপান্তরিত হয়েছে। তখন দুয়ান তার জাদুকরী কাপড় ব্যবহার করে শূকর দানবকে পুতুলে রূপান্তরিত করে। এরপর সেই পুতুলটি সে হুয়াংকে দিয়ে দেয়। পাশাপাশি সে তার জাদুকরী বালাটিকে আংটিতে রূপান্তরিত করে এবং হুয়াং এর আঙ্গুলে পরিয়ে দেয়। তখন এটা দেখে হুয়াং একটি পাথর নিয়ে তার আঙ্গুলকে আঘাত করার চেষ্টা করে। এটা দেখে দুয়ান তার জাদুকরী আংটিটি সঙ্গে সঙ্গে হুয়াং এর আঙ্গুল থেকে বের করে নেয়। এরপর সে তাকে তার বুদ্ধের লার্নিং বইটিও দেয় এবং তাকে বলে, আমি অক্ষর জ্ঞানহীন, এই কারণে আমাকে এটি সম্পূর্ণ করতে 3 দিন লেগেছে। এরপর সে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে হুয়াংও সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বানররাজ তাকে গুহা থেকে ডাকে। সে তাকে জিজ্ঞেস করে, আজকে চাঁদের রাত? হুয়াং বলে হ্যাঁ। তখন বানররাজ বলে, আমি এখান থেকে চাঁদ দেখতে পাচ্ছি না, কারণ এই ফুল গুহাকে ঢেকে রেখেছে। হুয়াং এটা শোনা মাত্র সেই ফুলটি তুলে ফেলে এবং সঙ্গে সঙ্গে সেখানে সমস্ত ফুলে আগুন ধরে যায়। আসলে সেই ফুলটি তাকে গুহাতে বন্দি করে রেখেছিল, কিন্তু হুয়াং বানররাজের ফাঁদে পড়ে সেই ফুলগুলো তুলে ফেলে, যার ফলে বানররাজ বন্দি থেকে এখন মুক্তি পেয়ে যায়। তারপর সে তার আসল রূপে চলে আসে এবং হুয়াংকে বলে, আমি এখন মুক্ত, এমনকি বুদ্ধ আর আমাকে ক্ষতি করতে পারবে না। তখন হুয়াং উত্তর দেয়, তুমি ভুল করছো, বুদ্ধ এখনো আছে আর সে তোমাকে আটকাতে পারবে। হুয়াং এই কথা বলার পর বুদ্ধের কথা ভাবতে থাকে। তখন বানররাজ তার সমস্ত চুল টেনে ছিঁড়ে ফেলতে শুরু করে এবং তাকে বলে, বুদ্ধ মিথ্যাবাদী এবং তোমার বুদ্ধের উপর বিশ্বাস করা সত্য হবে না, কারণ বুদ্ধ তোমাকে এখানে এসে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই 3 জন দানব শিকারী সেখানে দ্রুত চলে আসে। এরপর তারা বানররাজকে বন্দী করার চেষ্টা করে, কিন্তু বানররাজ ছিল অত্যন্ত শক্তিশালী, যার ফলে সে তাদের সবাইকে হত্যা করে ফেলে। এরপর সে হুয়াংকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সেখানে দুয়ান চলে আসে। বানররাজ সব থেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও সে তার সঙ্গে ফাইট করে, কিন্তু কিছুক্ষণ পর সেও সেখানে মারা যায়। তখন তার মৃতদেহ দেখে হুয়াং খুব দুঃখ পায় এবং তার প্রতি তার ভালোবাসা স্মরণ করে আর তাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই বানররাজ হুয়াং এর দেহকে আকাশে ভাসিয়ে দেয়। এদিকে হুয়াং চোখ বন্ধ করে বুদ্ধের কথা ভাবতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পাই তার ভেতরে বুদ্ধের ক্ষমতা চলে আসে আর তার সাহায্যে সে হনুমানরাজকে আবারও আগের মতো শান্ত করে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হুয়াং সুপদ দানব, জল দানব এবং বানররাজের সঙ্গে তার নতুন যাত্রা শুরু করে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরের মাই মুভিতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।